ঐকমত্যের রাজনীতি সংকটের জায়গাটা কোথায়? সংস্কার কম হবে না বেশি হবে, বা কোন অংশ হবে? সংস্কারকে ঘিরেই কি মতদ্বৈততা তৈরি হয়েছে? আপনার কি মনে হয়? দেখুন, সংস্কার খুব ভালো একটা শব্দ, কিন্তু আপনার স্বাধীনতার পরে সমাজতন্ত্র যেরকম 12টা বাজিয়ে দেওয়া হয়েছিল একটা ভালো জিনিসকে, সেরকম এখন আমরা সংস্কার এত বেশি জপছি, বলতে বলতে না সংস্কার 12টা বাজিয়ে ফেলি আমরা। তো এখন আমাদের রাজনৈতিক যে ঐকমত্য যেটা হওয়া দরকার, সেটা হলো সবচেয়ে জরুরি। সংস্কারের প্রশ্নে আমরাই তো সবার আগে সেই ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা আরও 2016 সাল থেকে এই কথাগুলো বলে আসছি, এবং বিভিন্ন ভিশন 2030, তারপরে আমরা নির্বাচনী রূপরেখা, নির্বাচনী ইস্তেহার, তারপর বিএনপির যে 27 দফা, তারপর সকল রাজনৈতিক দলের সাথে মিলে 31 দফা করে আমরা এগুলো করেছি। তো এখন নর্মাল প্র্যাকটিসটা কি, যে একটা নির্বাচনের পরে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সংসদের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়ন হবে। এখন হাসিনার পতনের পর স্বাভাবিকভাবেই যে রাষ্ট্র মেরামতের একটা বিষয় আসলো, এখানে তো আমরা ওপেন ছিলাম, এখনও আছি। আমরা সরকারকে কিন্তু টাইম বেঁধে দিইনি। অন্যান্য সময় যে কোনো সরকারের অবসানের পরে 3 মাসের মধ্যে নির্বাচনের বিষয়টা চলে আসতো। এটা সাংবিধানিকভাবেও ছিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান যখন ছিল। পরবর্তীতে বিভিন্ন, যেমন 91 সালে বিধান না থাকা সত্ত্বেও ঐকমত্যের ভিত্তিতে সেটা 3 মাসের মধ্যেই নির্বাচন হয়েছিল। এবার আমরা কিন্তু 3 মাসের কথা বলি নাই, আমরা বলেছি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, এবং এই সময়ের মধ্যে অতি প্রয়োজনীয় সংস্কারগুলো নির্ধারণ করা এবং বাস্তবায়ন করা। তো এই যে অতি প্রয়োজনীয় সংস্কার যৌক্তিক সময়ের মধ্যে করা, এই বিষয়গুলো নিয়ে তো সরকারের মধ্যে যে একটা মাথা ব্যথা হওয়া উচিত ছিল, বা সরকার যেভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছানোর বিষয় ছিল, সেটা একটা পার্টির প্রধান, মঞ্জু ভাই এবিএ পার্টির প্রধান, উনি বসে আছেন, উনি আমার থেকে ভালো বলতে পারবেন যে আমাদের চোখে কিন্তু পড়ে নাই যে সেরকম কোনো মানে একটা বোঝাপড়া হয়েছে। তার মানে কি রাজনৈতিক দলগুলোকে খুব বেশি কি আস্থা নিতে পারছে না সরকার? আমি সেইটা বলতে পারবো না। আস্থায় নিতে পারে নাই এটাও ঠিক না, আবার আস্থায় নিয়েছে সেটাও ঠিক না। এখন কেমন যেন একটু ছাড়া ছাড়া ভাব ছিল। তো রাজনৈতিক দলগুলো তো সরকারের স্টেক হোল্ডার, সরকারই তো উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে একটা ভালো একটা টাইস করা এবং বোঝাপড়া করে একটা সুসম্পর্ক গড়ে তোলা, এবং সেই সুসম্পর্কের মধ্য দিয়ে এই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারগুলো করে ফেলা। কিন্তু এই সংস্কারের দীর্ঘসূত্রিতা, তারপরে সরকারের কয়েকজন উপদেষ্টার মধ্যে আপনার নির্বাচনের কথা উঠলেই কেমন যেন একটা অসহিষ্ণু ভাব তাদের মধ্যে। তারপর ধরেন এই আন্দোলনে ছাত্র গণ অভ্যুত্থানের একটি অংশ, সব অংশ না, একটি অংশের মধ্যে আমরা দেখছিলাম যে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যেও কেমন যেন একটা ভাব যে নির্বাচনটা দেরিতে হোক, বা সব সংস্কার করেই হোক, কিংবা সংস্কার ছাড়া নির্বাচন মানে গণহত্যার সামিল। মুখে নেওয়া যাবে না, আত্মহত্যার কথা বলতে যে গণহত্যার কথা বলা হয়েছিল। তো যাই হোক, তো এগুলো কথা বলে রাইট, তো এগুলো কথা বলে আসলে এই যে এমনভাবে এটাকে নিয়ে যাওয়া হলো বা নিয়ে যাওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে আসল যে বিষয় সংস্কার, এগুলো কিন্তু হয়ে উঠে নেই এখনো পর্যন্ত। আমরা মানে কি বিএনপি কি মনে করে যে সরকার মূল লক্ষ্য থেকে কিছুটা হলেও সরে গেছে বা ফোকাস? আমি এটা মনে করি না। আমরা এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি, বিশ্বব্যাপী তার পরিচিতি আছে, বিশ্বব্যাপী তিনি অত্যন্ত সমাদৃত। আমরা এখনও তার উপর আস্থা রাখতে চাই এবং রাখছি। আমরা আশা করি সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়ে, উনি অবশ্য বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, সময় নাই, এর মধ্যে যা করার করে ফেলতে হবে, এর মধ্যে যা করার করে ফেলতে হবে। এই যে একটা বাক্য, এই বাক্যটা আমরা শুনতে চাইনি। এই বাক্যটা তখন
তখনই শোনা যেত না যদি ডে ওয়ান থেকে একদিন বা একটা মিনিট সময় নষ্ট না করে, বিভিন্ন এক্সপেরিমেন্ট না করে সরকার যদি আপনার সংস্কারের দিকে চলে যেত। আমি তো মনে করি এতদিনে অনেক সংস্কার হয়ে আপনার আগামী জুন জুলাই আপনার একটা আগস্টের মধ্যে একটা ভালো, এমনকি 5ই আগস্ট নির্বাচন হতে পারতো। এটা পৃথিবীব্যাপী এটা জিনিসটা অন্যরকম হতে পারতো। যেই 5ই আগস্ট হাসিনার পতন হয়েছে, সেই 5ই আগস্ট বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন, একটা গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের ইলেকশনটা হতে পারতো। যাই হোক, সেটা হয় নাই। আমরা একটা স্টেশন মিস করেছি। আমরা এখন আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে আগামী ডিসেম্বরের নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, নির্বাচন কমিশনও বলেছে। তারপরে যদিও এর আগে প্রধান উপদেষ্টা দুই একবার এরকম বলেছেন, পরের দিনে আবার ওনার প্রেস সচিব নতুন করে আরেকটা বয়ান নিয়ে হাজির হয়েছে। এবারও আমরা আশঙ্কা করছিলাম এবার বলার পরে হয়তো আরেকটা নতুন বয়ান পরের দিন শুনবো। যাক, আল্লাহ যা করেন ভালো, পরের দিন আমরা এরকম কোনো নতুন বয়ান আমাদের শুনতে হয় নাই। আমরা এখন আস্থা রাখছি, জি, এখনও আস্থা রাখছি। কিন্তু যে বিষয়টা আমরা একটা সুস্পষ্ট রোড ম্যাপ আমরা চাই। প্রিন্স ভাই, আমি আপনার তাহলে কাছে- আপনার এই যে যেটা আপনি বলেন যে অনৈক্য বলেন, এই যে প্রশাসনের মধ্যে ঢিলেমি বলেন, আইন শৃঙ্খলার যে অবনতি বলেন, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে একটা মানে নির্লিপ্ততা ভাব বলেন, এগুলো সব গা ঝাড়া দিয়ে উঠে আপনার সব দিকে যাবে। এখন একটা নির্বাচিত সরকার হচ্ছে মূল এখন মানুষের প্রত্যাশা। নির্বাচিত সরকারই কিন্তু এই দেশকে এখন সমস্ত অস্থিতিশীলতা বলেন, বিশৃঙ্খলা বলেন, কিংবা যে ষড়যন্ত্রগুলো হচ্ছে ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা বলেন, সে একটা নির্বাচিত সরকারের প্রিন্স ভাই, আমি আপনার কাছে আবার আসবো। যত প্রলম্বিত হবে নির্বাচন বা ঐক্যমত্য, ততই সংকট দেখা দেবে, সরকারের নানামুখী সমস্যা হতে। এর মধ্যে আপনি জানেন, আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উগ্রবাদের কথা বলেছেন যে উগ্রবাদের যদি উত্থান হয় গণতন্ত্রের কবর রচনা হবে। সেজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর। এরকম শঙ্কা কেন হলো? উগ্রবাদকে কি কেউ পৃষ্ঠপোষকতা করছে? আমরা তো দেখছি এই সময়ের মধ্যে উগ্রবাদের উত্থানের কিছু আলামত আমরা দেখতে পেয়েছি। উত্থান হয় নাই, কিছু আলামত আমরা দেখতে পেয়েছি। এবং আরও মানে কি বলে আতঙ্কের বিষয় হচ্ছে এই উগ্রবাদের যে একটু মাথা তোলার যে একটা প্রচেষ্টা, সেখানে সরকারের ভূমিকা বা তাদের দমনে বা তাদেরকে নিবৃত্ত করার ব্যাপারে সরকারের যে ভূমিকা, সেটা একেবারেই টু দ্য মার্ক ছিল না। টু দ্য মার্ক তো নাই, এবং এটা কারোর কাছে গ্রহণযোগ্য ছিল না। তো সে কারণেই এই আশঙ্কাটা হচ্ছে। অতীতেও দেখা গেছে এরকম অনেক গণতন্ত্রহীনতার সুযোগে, অধিকারহীনতার সুযোগে, কর্তৃত্ববাদের সুযোগে, আধিপত্যবাদের সুযোগে তারা কিন্তু এই হাসিনা আমলেই তো অনেক উগ্রবাদের উত্থান আমরা দেখতে পেয়েছিলাম। তো এখন সেটা অমূলক না সেই আশঙ্কা করাটা। তবে এই উগ্রবাদ ছাড়াও আরও অনেক চ্যালেঞ্জ আছে, আভ্যন্তরীণ অনেক চ্যালেঞ্জ আছে, আইন শৃঙ্খলা অবনতি ঘটনা ইত্যাদি ইত্যাদি। তো এখন বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানে লক্ষ লক্ষ মানুষের রক্তের ত্যাগের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে। আমাদের সকলের প্রত্যাশা এই দেশকে আমরা একটি সুন্দর শক্তিশালী রাষ্ট্রে পরিণত করব। স্বাভাবিকভাবেই শুধুমাত্র কি রাজনৈতিক দলগুলো একাই এই দেশকে একটি শক্তিশালী জাতি রাষ্ট্রে পরিণত করতে পারবে তা না। এখানে যে রাষ্ট্রীয় শক্তিগুলো যেগুলো রয়েছে তাদেরও কিন্তু সহযোগিতা প্রয়োজন। আজকে সবাই কিন্তু উপলব্ধি করছে যে এই নির্বাচন বিলম্বের কারণে আমাদের এখানে কিন্তু অস্থিরতা, বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এটা কাম্য নয়। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে যে বিপ্লব যখন হয় বা হয়েছে, বিপ্লব পরবর্তী যে পরিস্থিতি, বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু সেসব দেশে হয়েছে। কিন্তু বাংলাদেশের যারা বিপ্লব করলো, আমরা বা যারাই করে আমরা ছিলাম, আমাদের সকলের মধ্যে যে একটা তখন চেতনা ছিল এই দেশকে আমরা আর নষ্ট হতে দিব না, তখন কিন্তু আমরা এই বিপ্লবোত্তর যে বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আমরা ঠেকিয়ে দিয়েছিলাম। 2 মাস 3 মাস 4 মাস কিন্তু ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন সময়টা যাচ্ছে ততই কিন্তু আমাদের এই বিশৃঙ্খলাটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণেই আমাদের এই যে আভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি বা অন্যান্য রাষ্ট্রশক্তি, তারা কিন্তু সকলেই এখন অতি দ্রুত নির্বাচন চায়। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার কায়েম হলে
এখানে আমাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। এই যে মব জাস্টিস, এটা কখনোই কারো কাম্য নয়। এখানে আমরা তিনজন বসে আছি, আপনি সহ, আমরা নিশ্চয়ই এই মব জাস্টিস আমরা চাই না। কিন্তু আজকে এই মব জাস্টিসকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যে একটা কর্তৃত্ব, সেই কর্তৃত্বটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কোথায় যেন কর্তৃত্বটা হারিয়ে গেছে। সেই কর্তৃত্বটাকে ফিরিয়ে আনতে পারে একমাত্র জনগণের নির্বাচিত সরকার। হ্যাঁ, তাহলে কি সংস্কার হবে না? অবশ্যই জনগণের নির্বাচিত সরকার সংস্কার করবে। বিএনপির কথা বলেন, বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই যে ইফতার মাহফিলে বলেছেন যে নির্বাচন পরবর্তী বিএনপি যদি ক্ষমতায় আসে, জনগণ যদি রায় পায়, তাহলে বিএনপি এককভাবে কিন্তু সরকার গঠন করবে না, সবাইকে নিয়ে সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে কিন্তু আমরা এই সরকার গঠন করব। কারণ সামনের দিকে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ বিএনপির একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। একা পক্ষে মোকাবেলা করা সঠিকও হবে না। তখন সকলের ঐক্যমতের ভিত্তিতে এটাকে মোকাবেলা করতে হবে। আমাদের যে 31 দফা, এবং আজকে উনি আরেকটি কথা বলেছেন যে এই 31 দফায় কিন্তু না, এর মধ্যে যদি আরো ভালো প্রস্তাব আসে সেটাও আমরা গ্রহণ করব। যোগ্য হতে পারে, বাদও যেতে পারে। কারণ বিএনপি সবসময়, আলোচনা শেষ করতে আমি শেষ করি, বিএনপি সবসময় সবার আগে বাংলাদেশের কথা চিন্তা করে। এখানে যদি বিএনপির দলীয় স্বার্থ যদি ক্ষুণ্ণ হয়, সেই স্বার্থকে ক্ষুণ্ণ করেও বিএনপি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবার আগে বাংলাদেশ যে স্বার্থ, সেই স্বার্থকে প্রতিষ্ঠা করতে চায় সকল রাজনৈতিক দলগুলোকে সাথে।